বিকেল ৩টায় বঙ্গভবন থেকে ফিরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, লতিফ সিদ্দিকী আর মন্ত্রী নেই। সাংবিধানিক ভাষা অনুসারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে তার নিয়োগের অবসান হয়েছে। একই সাথে তিনি বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকেও। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ১ দফার গ উপদফা অনুসারে জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান ঘটানোর নির্দেশ প্রদান করেন। থেকে অব্যাহতি, অপসারণ, এটা আপনি বলতে পারেন, এটা কথা তো একই, আসলে কিন্তু বাস্তবে মিনিং একই, কিন্তু আমরা প্রজ্ঞাপনে সবসময় সংবিধানের ভাষা অ্যাজ ফার এজ পসিবল আমরা ব্যবহার করি। তবে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে সরিয়ে দেওয়ার পেছনের কারণ সম্পর্কে সরকারি প্রজ্ঞাপনে বা মন্ত্রিপরিষদ সচিবের মুখেও কোনো ব্যাখ্যা ছিল না। কার্যটা উল্লেখ করেছি, হ্যাঁ, কারণ কিন্তু উল্লেখ করে নাই। কারণ উল্লেখ করার কোনো আবশ্যকতা নাই এবং আমারও বলারও কোনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রীবিহীন মন্ত্রণালয় নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বেই থাকবে। এদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা যথারীতি অফিস করেছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে ইসলামের অন্যতম স্তম্ভ হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী। কেবল তাই নয়, তিনি তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং এমনকি প্রবাসী বাংলাদেশিদের নিয়েও ওই অনুষ্ঠানে কটূক্তি করেন, আর তারই মাসুল দিলেন তিনি মন্ত্রিত্ব হারিয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে তার সরকারি প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর সরিয়ে ফেলবেন আব্দুল লতিফ সিদ্দিকীর এই নাম ফলক। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। মন্ত্রিত্ব থেকে অপসারণের পর দলীয় পদে লতিফ সিদ্দিকীকে রাখা না রাখার বিষয়ে সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বৈঠকে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। এক প্রশ্নের উত্তরে ইকবাল সোবহান চৌধুরী বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্তের বিষয়ে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। তাকে কি অবস্থায় অব্যাহতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনেই তার উল্লেখ আছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিং আছে এবং সেখানে দলের যেসব পদগুলো আছে, প্রেসিডিয়ামের সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ, সে ব্যাপারে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ব্যাপারেও সিদ্ধান্ত তিনি কিছু নিয়েছেন এবং আমরা সবাই আশা করি যে, এবং তিনিও আশা করেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসাবে সেখানে যে সিদ্ধান্ত দেবেন, দলের ওয়ার্কিং কমিটির সকল সদস্য সেটিকে অনুমোদন দেবে। কক্সবাজারের টেকনাফ থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলার আসামি এই আলোচিত সাংসদ। রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নাকচ করে আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়। কক্সবাজারের বহুল আলোচিত ও বিতর্কিত সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে কক্সবাজারের সব থানায় অনেকগুলো মামলার তথ্য পেয়েছে দুদক। এগুলোর মধ্যে শিশু ও নারী নির্যাতন থেকে শুরু করে ভয়ঙ্কর অপরাধের মামলাও রয়েছে কক্সবাজারের বিতর্কিত এই এমপির বিরুদ্ধে। বাংলাদেশে ইয়াবা ব্যবসার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে সাংসদ বদির বিরুদ্ধে। রোববার সকালে আদালতে হাজির হন কক্সবাজারের এলাকা থেকে নির্বাচিত সাংসদ আব্দুর রহমান বদি। দুদকের মামলায় উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটির শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম জামিন আবেদন নাকচ করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। 10,86,81,669 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম দেখানোর অভিযোগে গত 21 আগস্ট এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুদক। দুর্নীতি কমিশন পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করবে এই সম্পদের গন্তব্য কোথায়, এই সম্পদের উৎপত্তি কোথায়। এই জন্য আমরা বিজ্ঞ আদালতে নিবেদন করেছি মাননীয় সংসদ সদস্য যেন আব্দুর রহমান বদি সাহেবের জামিন বাতিলপূর্বক তাকে জেল কাস্টডিতে নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে এই আদেশ প্রদান করেছেন, অর্থাৎ এই আসামিকে জেল কাস্টডিতে প্রেরণ করেছে। তবে সাংসদের পক্ষের আইনজীবী এই আদেশের বিরোধিতা করে দুদককে অযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। এই মামলাতে আমরা দেখতে পেয়েছি দুদক অদক্ষ
এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এইসব মামলা করে থাকে। তা না হলে এই মামলা হতেই পারে না। এই মামলার কোনো ভিত্তি নাই, কোনো অস্তিত্ব নাই। এই মামলা কোয়াশ করার যোগ্য এক মামলা। আদালতের আদেশের পরপরই সাংসদ বদিকে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজীব ঘোষ, AT নিউজ, ঢাকা। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন ও শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬৭ নেতাকর্মীর অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। গত বছরের ৬ মার্চ দ্রুত বিচার আইনে এই মামলা দুটি করা হয়। পল্টন থানার মামলায় মির্জা ফখরুল সহ ২৬ জন এবং শাহবাগ থানার মামলার দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ ৪১ জন আসামি। রোববার মামলা দুটি চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারা কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় আসামি পক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া দুটি মামলারই সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ নভেম্বর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন। বিএনপি জামায়াত জোট সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা তদন্তের তথ্য দিতে দুদকের কাছে সময় চেয়েছেন সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। মির্জা আব্বাস গণপূর্ত মন্ত্রী থাকা অবস্থায় প্রতিমন্ত্রী আলমগীর কবির অবৈধভাবে ঢাকা সাংবাদিক সমিতিকে প্লট বরাদ্দ দেন, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা যাচাইয়ে তাকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি দুদকে হাজির হলেও তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক যতন কুমার রায়। দুদককে কিছু না বললেও মির্জা আব্বাস দুদকের সামনে অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের কাছে দাবি করেন প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়নি। এদিকে একই মামলায় দুদকে সাক্ষ্য দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। আবেদনকারী হলেন ওই প্রতিমন্ত্রী আলমগীর কবির সাহেব। তো একটা বিধি বাইরেই, বিধি সম্মত নয় বিধায়ী আমরা সেইটাকে মনে করি যে এটা খুব অন্যায় কাজ করেছে, বিধি বহির্ভূত কাজ করেছে, এইটুকু সাক্ষী আছে। ওনারা সরকার আছেন তো ওনারা যেটা করেন সেটা সব বিধি মোতাবেক হয় আর কি, আর যারা সরকার থাকে না সব বিধির বাইরে হয়ে যায়। এখানে কোন রকম দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। নৌ পরিবহন মন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনার বক্তব্য নেওয়া হয়েছে সাক্ষী হিসাবে এবং উনি ভালো সাক্ষ্য দিয়েছেন আর কি। আর মির্জা আব্বাস সাহেব এসেছিলেন, উনি ওই রেকর্ডপত্র দেখেছেন, তো বক্তব্যটা দু একদিন পরে দেবেন। পাট ও বস্ত্র সহ ব্যক্তি খাতে চলে যাওয়া সব বন্ধ শিল্প কারখানা প্রয়োজনে উদ্ধার করে সেগুলো নতুন করে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশে শিল্প কারখানা গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সব মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। বৈঠক করেন মন্ত্রীসহ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে। প্রধানমন্ত্রী জানান, সরকার এরই মধ্যে 5টি বন্ধ পাটকল চালু করেছে। বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে অনেক শিল্প কারখানা, তবে তার অনেকগুলোই এখনো বন্ধ। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন সেগুলো চালুর। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ওই ইন্ডাস্ট্রিগুলিতে আর ব্যক্তি মালিকানা বিক্রি করার পদক্ষেপ নেব না, বরং ইতিমধ্যে যারা এটা আপনাদের মনে রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে এবং শিল্প মন্ত্রণালয়কে আরো উদ্যোগ নিতে হবে। সেটা হলো যেসব শিল্প কলকারখানা যারা ব্যক্তি মালিকানায় কিনে নিয়েছে চালু করবে বলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চালু করে নাই তাদের হাত থেকে সেগুলো উদ্ধার করতে হবে। উদ্ধার করে সেগুলি যথাযথভাবে চালু করার ব্যবস্থা নিতে হবে। ঢাকার ভিতরে এখনো অনেক শিল্প কারখানা, তাই এখানে নতুন করে আর শিল্প কারখানা না করার আহ্বানও ছিল প্রধানমন্ত্রী। কোনো শিল্প রাজধানী কেন্দ্রিক হবে না, এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নতি করছি, শিল্প কারখানাগুলিও আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আন্তর্জাতিক হয়ে ওঠে সেগুলো, এবং কোন এলাকায় কোন ধরনের পণ্য বেশি উৎপাদন হচ্ছে তার উপর ভিত্তি করে শিল্প গড়ে তোলা। গবেষণার মাধ্যমে পাট খাতের উন্নয়ন এবং পাটের হারানো বিশ্ববাজার ফিরে আনতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। নিজেদের উদ্যোগ দিতে হবে যে কিভাবে আমরা পাটের বাজার খুঁজে বেড়াতে পারি, কোন কোন দেশে কোন ধরনের পাটজাত দ্রব্য রপ্তানি করা যেতে পারে।
প্রধানমন্ত্রী এ সময় দেশের অর্থনৈতিক সাফল্যের নানা দিক তুলে ধরেন। সেই সাথে দেশের উন্নয়নে কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করারও আহ্বান জানান। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। প্রার্থীর ভেতরের পাওয়া না পাওয়া নিয়ে দলীয় ফোরাম বা প্রেসিডিয়াম সভাতেই কথা বলা উচিত বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবু। কাজ করলে ভুলভ্রান্তি হতে পারে স্বীকার করে দলকে সামনে এগিয়ে নিতে সংগঠন গোছানোর কথাই বললেন তিনি। যে কোনো সময় নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুত জানালেন তিনি। জাতীয় পার্টি বর্তমান হাল হুকিকতের খবর নিয়ে ইশরাত জাহান উর্মির 2 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। দায়িত্ব নেওয়ার পর অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সারা দেশে বিভিন্ন জেলার কমিটি ভেঙে চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিটি গঠন করছেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ সহ আরও কিছু পদেও পরিবর্তন এসেছে। রাজনৈতিক নানা কর্মসূচিও পালন করছেন তিনি। দলের কিছু কিছু নেতার মত, এভাবে কমিটি ভাঙার কোনো যৌক্তিকতা নেই। দায়িত্ব মহাসচিবকে নিতে হবে, যে দায়িত্ব পালন করবে ওনাকে নিতে হবে। আমরা মনে করি না যে এই মুহূর্তে এই কমিটি নিয়ে টানাহেঁচড়া করার কোনো দরকার ছিল। তবে মহাসচিবের দৃঢ় মত, দল এগিয়ে নিতে হলে তৃণমূল থেকেই কাজ শুরু করতে হবে। দেশের বিভিন্ন জেলায় নিয়ম মেনেই কমিটি পুনর্গঠন হচ্ছে বলে দাবি তার। অধিকাংশ জেলার সম্মেলন হয়েছে 10 বছর আগে, 14 বছর আগে, 20 বছর আগে, কোনটা 5 বছর আগে। এবং আমরা মনে করছি যে একটা সংগঠনের প্রাণ হচ্ছে তার সাংগঠনিক শক্তি। আমি যদি কোনো আন্দোলন করি আর নির্বাচন করি তাহলে কিন্তু আমার সাংগঠনিক শক্তি লাগবে। এই কাজ করতে গিয়ে তো আমার ভুল হতেই পারে, এই কাজ করতে গিয়ে তো আমি ব্যর্থতার সম্মুখীন হতে পারি, কিন্তু আমি এটাকে ব্যর্থতা বলবো না, কারণ এটা হচ্ছে একটা পার্ট অফ দ্য প্রসেস। এবং সব দেশে সব সংগঠন সব পার্টিতে যখন সম্মেলন হয় তখন নতুন নেতৃত্ব নিয়ে তখন সেখানে একটু কথাবার্তা তো হয়। দলের নেতাদের নানা ধরনের বিরূপ মন্তব্যের বিষয়ে তিনি বলেন, খুব দুঃখের কথা, প্রেসিডিয়াম সভাতেই বলা উচিত, অন্য কোথাও নয়। এবছর এপ্রিলের 27 তারিখ শেষ প্রেসিডিয়াম বৈঠক অনুষ্ঠিত হলেও খুব শিগগিরই বৈঠক ডাকা হবে বলে জানালেন তিনি। আমাদের দলের মধ্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছি। কেউ তো দলের কোনো নীতি নিয়ে আমাদের দলের সর্বোচ্চ ফোরামে কথা বলতে পারে, দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু যখন দলের সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকেই তারা কিন্তু বাইরে বলবে। আমরা ঈদের পরে আমরা নিশ্চয়ই আমাদের একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী গঠন নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই প্রেসিডেন্ট সভার আয়োজন করব। মধ্যবর্তী নির্বাচন হলে তাতে অংশ নিতে জাতীয় পার্টি প্রস্তুত বলেও দাবি দলের মহাসচিবের। যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন আগে হয়, আমরা তার জন্য আমরা সেই। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে